সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইন আবেদনের পূর্বে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন পাসধারীরাই আবেদন করতে পারবেন। যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 সালে মাঝামাঝি সময় অনুষ্ঠিত হয়, তাহলে 16তম শিক্ষক নিবন্ধন পাসধারীরা আবেদন করতে পারবেন না। তো সম্মানিত ভিউয়ার্স, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইন আবেদনে পূর্বে আপনাকে মোটামুটি 14টি বিষয় সম্পর্কে জানতে হবে। তো ধারাবাহিকভাবে যারা ভিডিওটি দেখবেন, 14টি বিষয় শুনবেন, তাহলে আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইনে আবেদনের সময় আর কোনো ভুল হবে না এবং অনেক বিষয়গুলো আপনি জানতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আসি আমাদের মূল কথায়। প্রথম হলো যে প্রথমে আপনাকে শিক্ষক নিবন্ধন সনদ সম্পর্কে বুঝতে হবে। অর্থাৎ আপনি যখন 18তম শিক্ষক নিবন্ধন সনদ সংগ্রহ করবেন, ওই সনদে যদি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেখা থাকে, তাহলে আপনি শুধু স্কুল এবং কলেজগুলোতে আবেদন করতে পারবেন। কলেজ বলতে আপনি যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হন তাহলে স্কুল, এবং যদি প্রভাষক হন তাহলে কলেজ পর্যায়ে আবেদন করতে পারেন। যদি আপনার সনদে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এবং মাদ্রাসা লেখা থাকে, তাহলে স্কুল এবং মাদ্রাসায় সহকারী শিক্ষক এবং প্রভাষকে আবেদন করতে পারবেন আপনার সনদ অনুযায়ী। সনদ যা আছে, অর্থাৎ কলেজের সনদ থাকলে কলেজে, স্কুলের সনদ থাকলে স্কুলে, অর্থাৎ স্কুলের সনদ দিয়ে কলেজে, কলেজের সনদ দিয়ে স্কুলে আবেদন করা যাবে না। তারপরে 2 নম্বর হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্তর এবং অধিদপ্তরগুলো চিনতে হবে। আপনারা সবাই জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় 35,000, বা যেটাকে আমরা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চিনে থাকি। অর্থাৎ এমপিও বলতে বোঝায় মান্থলি পেমেন্ট অর্ডার, যারা সরকারি পক্ষ থেকে প্রত্যেক মাসে বেতন পায়, এই ধরনের প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানে আবার স্তর রয়েছে, যেমন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিম্ন মাধ্যমিক স্তর, এবং নবম এবং দশম শ্রেণী মাধ্যমিক স্তর, এবং কলেজ পর্যায়ে হলো উচ্চ মাধ্যমিক স্তর, এবং আলিম, দাখিল, ফাজিল রয়েছে, যারা 17 পর্যন্ত রয়েছে, 17 পর্যন্ত, অর্থাৎ ইন্টার, তারপরে বিএ, তারপরে এমএ, এই স্তর পর্যন্ত রয়েছে। অর্থাৎ এইগুলো বিভিন্ন স্তর সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনি কোন স্তরে শিক্ষক হতে চান, নিম্ন মাধ্যমিক না মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক, এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। তারপরে এই এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থায় 3টি অধিদপ্তর রয়েছে, যারা স্কুল এবং কলেজগুলো, জেনারেল স্কুল অ্যান্ড কলেজগুলো রয়েছে, এদের যে অধিদপ্তরের নাম হলো মাওসি বা সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন। পরে যেটা রয়েছে সেটির নাম হলো ডিএমই বা ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন, বা মেমিস হিসেবে চিনে থাকি। আর যেগুলো যেমন আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, এগুলোকে আপনার কারিগরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হিসেবে জানা হয়ে থাকে। আরেকটি হলো এসএসসি ভোকেশনাল এবং টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা বিএম ভোকেশনাল রয়েছে, এগুলো হলো ডিটিই, ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি শিক্ষা অধিদপ্তর হিসেবে পরিচিত। এই 3টি অধিদপ্তরের মধ্য দিয়ে আপনারা বেতন পাবেন, তাই এই 3টি অধিদপ্তরকে আপনাকে চিনতে হবে, আপনি কোন অধিদপ্তর অধীনে পাস করেছেন এবং ওই অধিদপ্তরকে আপনাকে বেতন করতে হবে। 3 নম্বর বলছে সার্টিফিকেটের ধরন অনুযায়ী আবেদন করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, প্রথম যে বিষয়টি বললাম যে শিক্ষক নিবন্ধন সনদ বুঝতে হবে। সনদের আগে যে বিষয়টি হলো সার্টিফিকেট নেবেন হাতে। হাতে নেওয়ার পরে যদি দেখবেন যে সার্টিফিকেটে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে আমাদের আবেদন করতে হবে। যেমন আমি আবেদন করতে চাচ্ছি স্কুলে, মাদ্রাসায় করবো না, তাহলে আপনি ওই যে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, সেক্ষেত্রে অনলাইনে দেখাবে ডিএসএইসি দেখাবে। শুধুমাত্র ডিএসএইসি হলো সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, অর্থাৎ জেনারেল স্কুল অ্যান্ড কলেজ। তাহলে অনলাইনে আবেদনের সময় আপনার প্রতিষ্ঠানের ধরন হবে ডিএসএইসি, এবং মাদ্রাসা করলে ডিএমই, আর কারিগরি করলে ডিটিই। ধরেন ওই জেনারেলের সাথে আবার মাদ্রাসা রয়েছে, বা জেনারেলের সাথে আবার কারিগরি রয়েছে, তাহলে ডিএসএইসি ওই কারিগরি পদ এর সাথে যুক্ত হয়ে ডিএসএইসি ডিটিই হবে। তো এই বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। অর্থাৎ কে কোন স্তরে আবেদন করবেন তার সাংকেতিক চিহ্ন দিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে। তো 4 নম্বর হলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের পূর্বে জিও সম্পর্কে জানতে হবে। অর্থাৎ যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এবং ট্রেড ইনস্ট্রাক্টর কিংবা প্রভাষক, টেক এবং নন টেক,
অর্থাৎ এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট যেগুলো কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন, সেই সকল প্রতিষ্ঠানে প্রতি ট্রেডে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যেমন এসএসসি ভোকেশনালে যুক্ত হলেন যে সেখানে ইলেকট্রিক্যাল ট্রেড রয়েছে, আরেকটি ধরনের কম্পিউটার রয়েছে, দেখবেন যে কম্পিউটার ট্রেডে এমপিও পেয়েছে, এমপিওর পরে অর্থ মন্ত্রণালয়ে জিও বলতে গভর্নমেন্ট অর্ডার, অর্থ মন্ত্রণালয়ে একটি অনুমোদনপত্র লাগে। তো যদি অনুমোদনপত্র প্রতিষ্ঠান প্রদান আনতে পারে তাহলে ওই প্রতিষ্ঠানে আপনার বেতন হবে, না হলে শুধু এমপিও হলে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন হবে না। তবে জেনারেলে এমপিও মানেই বেতনভুক্ত এবং মাদ্রাসা এমপিও মানে বেতনভুক্ত, শুধু কারিগরি ক্ষেত্রে এই নিয়মটি আলাদা। তাই জিও ছাড়া কোনো প্রতিষ্ঠানে কেউ আবেদন করবেন না। প্রতিষ্ঠানে কারিগরি প্রতিষ্ঠানে আবেদন করার ক্ষেত্রে এটি একটি ভয়াবহ সমস্যা। এই জিওর কারণে অনেক প্রতিষ্ঠানে যারা যোগদান করে পরবর্তীতে 2-2.5 বছর পরে আপনার মনে করেন যে ওই প্রতিষ্ঠানগুলো ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যুক্ত হয়েছে, অনেকে আবার ওই প্রতিষ্ঠান ধরে আছে যে কখন জিও হবো কখন সে বেতন পাবে, কিন্তু জিও হলেও আপনি বকেয়া বেতন পাবে না, কারণ এমপিও নীতিমালা, বেসরকারি কারিগরি এমপিও নীতিমালা 2018-তে বলা রয়েছে যে বকেয়া দেওয়ার কোনো নিয়ম নাই, তাই অধিদপ্তর আপনাকে বকেয়া দেবে না। তারপরে 5 নম্বর বলা হয়েছে এমপিও পদ বলতে কি বোঝায়। এমপিও পত্র বলতে এমটি হলো মান্থলি পেমেন্ট অর্ডার, অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে একটি অনুদান দেওয়া হয় বা বেতন দেওয়া হয় সরকারি থেকে প্রত্যেক মাসে, এগুলো এমপিওভুক্ত প্রতিষ্ঠান বলে। আর নন এমপিও প্রতিষ্ঠান বলতে বোঝায় যে সকল প্রতিষ্ঠান নিজেরাই নিজেদের খরচ বহন করে, সেটি হলো নন এমপিও প্রতিষ্ঠান। এই বিষয়টি আপনাকে জানতে হবে। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ সকল পদে এমপিওভুক্ত থাকবে, এটা সত্য, কিন্তু এর ভিতরেও কিছু নন এমপিও পদ অনিচ্ছাকৃত হতে পারে। তাই আবেদনের পূর্বে পত্রে এমপিও কিনা বা নন এমপিও কিনা এটা প্রতিষ্ঠান বরাবর তার সাথে কথা বলে জেনে নেবেন। আর প্রতিষ্ঠানে তার সাথে কথা বলার জন্য আমি যে বিষয়টি বললাম যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে ইআইএন নম্বর আছে, অর্থাৎ রেজিস্ট্রেশনের মতো একটি নম্বর থাকে 6 ডিজিটের। এই 6 ডিজিটের আগে 01309, আমি আবার বলছি 01309 যোগ করে দিয়ে দিবেন, মানে 6 ডিজিটের আগে দিলে 11 ডিজিট হয়, ফোন দিবেন, দেখুন প্রতিষ্ঠানের হয়তো কেরানি বা প্রতিষ্ঠান প্রধান আপনার ফোন ধরছে। এরকমভাবে এমপিওভুক্ত এই 6000 মানে এমপিওভুক্ত 35,000 প্রতিষ্ঠানে এই সিস্টেম চালু রয়েছে। প্রায় 80% উপরে প্রতিষ্ঠানে এই নাম্বারগুলো এখনও কার্যকর রয়েছে। তো এইভাবে ফোন দিবেন। আমি আবারও বলি, ইআইআইএন নম্বর রয়েছে 6 ডিজিট, তার আগে 01309 যোগ করে ফোন দিবেন। তারপরে বলছে প্যাটার্ন জটিলতা জানতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানে আপনি যে যুক্ত হবেন সেই প্রতিষ্ঠানে 16, 17, 20টা পদ থাক, কিন্তু সেই পদে আপনি যে পদে যুক্ত হবেন এই পদে নেওয়ার এমপিও নীতিমালা অনুযায়ী প্রাপ্যতা আছে কিনা সেই বিষয়টি জেনে অবশ্যই আপনাকে আবেদন করতে পারে। এটা জানার জন্য সবচেয়ে সহজ হলো আপনার ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাইতে হবে, যেয়ে অনেক বিষয় দেখতে পারবেন এবং কেমনে জানবেন এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও দিব। তারপরে নারী কোঠা জানতে হবে, যে আপনারা সবাই জানেন যে এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকটি উপজেলা ব্যতীত সকল প্রতিষ্ঠানগুলোতে 30% এবং ক্ষেত্রবিশেষ 25% নারী কোঠা প্রয়োগ বাধ্যতামূলক করা রয়েছে। এবং এখানে যদি কোনো নারী কোঠায় যদি প্রয়োগ না হয়, অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠানে এই কোঠায় নারী না থাকে, যদি আপনি পরবর্তী পদে যুক্ত হন, মানে ওই নারী আসার আগ পর্যন্ত আপনার কিন্তু এমপিওভুক্ত হতে পারবেন না, অর্থাৎ 10 জন টিচার তাহলে 3 জন নারী থাকতে হবে। আর এর ভিতরে যদি আপনি 7 নম্বরে সিরিয়ালে যে 8 নম্বরেও আসেন, যদি নারী না থাকে তাহলে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। অর্থাৎ নারী কোটা শিক্ষা প্রতিষ্ঠানে একটি ভয়াবহতা, অর্থাৎ ক্ষেত্র বিশেষ নারী কোটা প্রয়োগ হয় প্রায় 30%। নারী কোটার ভয়াবহতা যে বিষয়টি বললাম এটি হলো নারী কোটা। আর এই নারী কোটার কারণে যদি ধরেন ভুলে পুরুষ এবং মহিলা দিয়ে দিছে, কিন্তু আসলে প্রতিষ্ঠানের ওই পদটি হলো নারী কোটা, কিন্তু আপনি পরবর্তীতে যুক্ত হয়েছেন, তাহলে আর ওই প্রতিষ্ঠানে পদ এমপিও হলো আপনি এমপিওভুক্ত হতে পারবেন না, যে পর্যন্ত ওইখানে আরেকটি নারী না আসবে, কিংবা আপনার পদ থেকে এটা ভুল পদে সুপারিশ হয়েছে, পরবর্তী এনটিআরসিতে লিখিত অভিযোগ দিয়ে আপনাকে দূরে সরে যেতে হবে। তারপরে বলছে হাওড়া উপকূলীয় এলাকা চিনতে হবে। আপনারা সবাই জানেন যে চাকরি কিন্তু সবখানে করা যায় না। যেমন আমি হাওড়া এলাকায় রয়েছি, কিশোরগঞ্জের ইটনা, মিঠামই, নষ্টগ্রাম, এগুলোতে চাকরি করা অত্যন্ত কঠিন এবং দ্রব্যমূল্যের প্রচুর দাম। যদি ঢাকায় এক হালি কলার দাম 20 টাকা থাকে, এখানে এক হালি কলার দাম 28 থেকে 30 টাকা। অর্থাৎ এইখানে মালামাল, পণ্য, পরিবহন, যাতায়াত সব দিক থেকে খরচ বেশি ঢাকার থেকেও। আর উপকূলীয় এলাকাতেও সেই একই, অর্থাৎ আপনি যখন আবেদন করবেন উপকূলীয় এবং হাওড়া এলাকা বাদ দিয়ে আপনি আবেদন করবেন যদি আপনার নাম্বার বেশি থাকে। আর যদি দেখেন যে আমার কোনোভাবে চাকরি হয় না, একটি চাকরি অবশ্যই দরকার, সেই ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। তো আবেদন কেমনে করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই সামনে ভিডিও দিব। তারপর বলছে জাতীয় মেধা তালিকা সম্বন্ধে বুঝতে হবে, অর্থাৎ আপনি সহকারী শিক্ষক বাংলা পদে পাশ করেছেন,
তো বাংলা পদে এই আপনি 18তম শিক্ষক নিবন্ধন এবং 17তম শিক্ষক নিবন্ধনের মোট কয়জন পাসধারী আছে এই বিষয়ে জানতে হবে, এবং এর পাশাপাশি যে কয়টা শূন্য পদ আছে এটি জানতে হবে। গেলে আপনি যদি আবেদন করেন তাহলে ভালো প্রতিষ্ঠান, মিডিয়াম প্রতিষ্ঠান বা নিম্নমানের প্রতিষ্ঠান সব বিষয়ে একটি ধারণা পাবেন। আর জাতীয় মেধা তালিকা কিভাবে চিনবে, যখন আপনি শিক্ষক নিবন্ধন সনদে ভাইভাতে পাশ করবেন, পাশ করার পরে কিছুদিন পরে আপনার NGI.teletalk.com-এ জাতীয় মেরিট লিস্ট প্রকাশ করবে। অর্থাৎ প্রতি বছর যত করে ব্যাচ বাইর হয় জাতীয় মেরিট লিস্ট, অর্থাৎ জাতীয় মেধায় সারা বাংলাদেশে যে পরীক্ষার্থী রয়েছে তার মধ্যে আপনি 17 এবং 18তম শিক্ষক নিবন্ধনধারীর মধ্যে কততম সিরিয়ালে রয়েছেন সেটি হলো জাতীয় মেধা তালিকা। আর এটার দেখার যে সুযোগ রয়েছে NGI.teletalk.com.bd-তে। আমি আবারও বলছি NGI.teletalk.com.bd-তে গেলেই আপনারা জাতীয় মেধা তালিকা দেখতে পারবেন। যেমন এখন 2024 সাল পর্যন্ত 1 থেকে 17তম শিক্ষক নিবন্ধনে জাতীয় মেরিট লিস্ট রয়েছে। 25 সালে যখন আপনারা পাস করবেন তখন আপনারা আবার 1 থেকে 18তম জাতীয় মেরিট লিস্ট, জাতীয় মেধা তালিকা প্রকাশিত হবে। মোবাইলে আবেদন করা যাবে কি, মোবাইলের বিষয়টি আমি বলি যে অনলাইনে আগে মোবাইলে আবেদন করবেন না, কম্পিউটার আবেদন করে কম্পিউটারে থেকে প্রিন্ট করে নেবেন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আগেই আপনি নিয়ে নেবেন। তারপরে শিক্ষক নিবন্ধন সার্টিফিকেটের রুল এবং রেজিস্ট্রেশন নম্বর কাউকে জানানো যাবে না। একটি বিষয় আমি বলে দিই, আপনি যখন NTRC-র কার্যালয় থেকে কিংবা জেলা শিক্ষা অফিস থেকে শিক্ষক নিবন্ধন সনদ সংগ্রহ করবেন তখন আপনার আপনার রুল এবং রেজিস্ট্রেশন একটি নাম্বার আছে, রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই কিন্তু আপনার এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যদি একবার রুল রেজিস্ট্রেশন নিয়ে সহকারী শিক্ষক পদে একবার আবেদন করে ফেলান তাহলে কিন্তু আর পরবর্তীতে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনার এই রুল এবং রেজিস্ট্রেশন নিয়ে যেন আপনার শত্রুপক্ষ আবেদন করে, যেমন আপনি বাংলা পদে আবেদন করবেন কিন্তু সে ভুলে কি করছে, আপনার যাতে চাকরি না হয় সে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার ওই যে রুল এবং রেজিস্ট্রেশন নম্বর নিয়ে সে গণিতে আবেদন করে দিছে, অথচ আপনি ভাবতেছেন যে হয়তো কেউ আমার আবেদনটা করে দিছে, আমার আর কোনো টেনশন নাই। তো বিষয়টা এরকম না, আপনার এই সার্টিফিকেটের রুল এবং রেজিস্ট্রেশন নম্বর মোবাইলে কখনো শেয়ার করবেন না বা কাউকে দেখাবেন না, এবং আপনি যদি রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার না দেখান তাহলে আপনার আবেদন কেউ করতেও পারবে না, আপনার রেজাল্ট কেউ দেখতে পারবে না, এবং আপনার এই তথ্য কেউ প্রতিষ্ঠানে যোগ করবেন নাকি না করবেন এটা ইয়েস নো কেউ দিতে পারবে না। অর্থাৎ আপনি যখন প্রতিষ্ঠানে আপনি কি বলেন সুপারিশ পাবেন, সুপারিশ পাওয়ার পরে প্রতিষ্ঠানে যখন যোগদান করবেন 1 মাসের মধ্যে দেখা যায় যে কারো কাছে ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছেন, সে প্রতিষ্ঠানের বাইরে যায় ওই প্রতিষ্ঠানে ঢুকে দেখবা বলা যে আমি চাকরি করব না মর্মে নো দিয়ে দিচ্ছে, পরবর্তীতে আপনার আর এমপিও হবে না এবং আপনার চাকরি থেকে আপনাকে ডিসমিস করা হয়েছে। তাহলে ইয়েস এবং নোর বিষয়টা কিন্তু ভয়াবহ রয়েছে। তাই আপনার রুল এবং রেজিস্ট্রেশন নম্বর কাউকে না দেখানোর অনুরোধ রইল। তা শিক্ষক নিবন্ধন সনদ কোথায় পাওয়া যাবে সেটি জানতে হবে। আপনারা 18তম শিক্ষক নিবন্ধন যারা ভাইবা দিচ্ছেন তাদের সংশ্লিষ্ট নিজ নিজ জেলায় শিক্ষক অফিস থেকে আপনারা শিক্ষক নিবন্ধন সনদ সংগ্রহ করতে পারবেন। আর শিক্ষক নিবন্ধন সনদ সংগ্রহ করতে ক্ষেত্রে ভাইবার সার্টিফিকেট এবং ভাইবার যে প্রবেশপত্র সেটা নেবেন, আপনার মূল সনদপত্র অর্থাৎ SSC ইন্টার এবং অনার্সের সনদপত্র নেবেন, আপনার ভোটার আইডি কার্ড নেবেন এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নেবেন, এবং সেক্ষেত্রে পিয়ন আপনার 50 থেকে 100 টাকা, ক্ষেত্র বিশেষে 200 টাকা নিতে পারে, এবং অনেক শিক্ষা অফিসে এটি বিনামূল্যে বিতরণ করা হয়, এবং সিগনেচার দিয়ে আসবেন এবং নিজের সার্টিফিকেট কিনা এটা বুঝে নিয়ে আসবেন। এই হলো আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদনের পূর্বে 13 থেকে 14টি বিষয় নিয়ে আলোচনা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা আশা করি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইন আবেদনের সময় কোনো ধরনের ভুল ত্রুটি আপনাদের পরিলক্ষিত হবে না, এবং টেকনিক্যাল যেটা ভুল সেই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও দিব, কোথায় কি হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ কীভাবে আবেদন করতে হবে এই নিয়ে আমাদের চ্যানেলে 2 থেকে 3টি ভিডিও থাকবে, আশা করি দেখতে পারবেন। আর যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করবেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন, যদি ভালো লাগে তাহলে ফলো করবেন, যদি ভালো না লাগে দেখতে থাকেন, একটি সময় ভালো লাগবে, যখন ভালো লাগবে তখনই ইউটিউব চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো বিষয় জানার তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।